করছি রবি বৈঠকের পক্ষ থেকে অনুষ্ঠান সাহিত্য পার্বণ, সহযোগিতায় ভাষা ও ভবিষ্যৎ। আমি মহুয়া, আমি তানিয়া, সকলকে সুস্বাগতম। আজ আমার সেই দিনটার কথা খুব মনে পড়ছে, জানিস? কোন দিনটা গো? সেই যে 21শে এপ্রিল, চন্দ্রানীর ডাকে আমরা ঘাট পেরিয়ে সবাই হাজির হলাম। এক বছরও হয়নি। আজকে তো আমাদের বার্ষিকী নয়, আজকে আমাদের সাহিত্য পার্বণ। একদম তাই, রবি বৈঠকের সাহিত্য পার্বণ। এই রবি বৈঠকের সাহিত্য পার্বণ, এটা সাহিত্য জগতের নতুন হলেও আমি একটা জিনিস ভীষণভাবে মানে এই শীতের দিনেও কোনো চাদর লাগছে না, এত মানুষের এত আমাদের সাথে জড়িয়ে থাকার এত অনুভব করছি। আমরাও সেরকম উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি সবাইকে, আমরা উষ্ণ অভ্যর্থনা জানাই। হ্যাঁ, আমাদের অভ্যর্থনার যেটা প্রথম পর্ব, সেটা হলো যেমন গানের অনুষ্ঠানে গান থাকে, উদ্বোধনী সঙ্গীত, নাচের অনুষ্ঠানে উদ্বোধনী নৃত্য, তেমনি এটা তো গল্প উৎসব, সাহিত্য পার্বণ, সেখানে আমরা উদ্বোধনী গল্প দিয়ে শুরু করব। একদম তাই, আমরা ডেকে নিচ্ছি সোমা কুশারিকে। সোমা আমাদের মধ্যে চলে এসেছে। ও যদিও খুব ব্যস্ত এখন সরকারি কাজে, তাও ওর একদম সময় মতো চলে এসেছে। সোমা, চলে আয়। তোর গল্প দিয়েই আজকে শুরু হোক প্রথম পর্ব। আচ্ছা, সোমার সম্বন্ধে একটু কিছু বলে নি, সবাই জানে, তাও একটু কিছু। জমানো কথার ভাড়ার উপচে পড়তেই লেখালেখি শুরু। লিটল ম্যাগাজিন তখন আশ্রয় দিয়েছিল, এখনও সেই লিটল ম্যাগাজিনেই সবচেয়ে বেশি স্বচ্ছন্দ। সমসাময়িক লেখক লেখিকাদের গল্প পাঠ করে এগিয়ে চলার চেষ্টা, বলা চলে ও জীবনের আনন্দ, বাঁচার আনন্দ এই লেখা থেকেই সংগ্রহ করে। প্রকাশিত গল্পগ্রন্থ উলুখাকড়া পাঠক প্রিয়তা পেয়েছে। সোমার গল্প শুরু হচ্ছে। আমার গল্পের নাম ফোমোর ফেনা। ফুলগাছের টবখানা বেশ দাম দিয়ে কিনেছিল অতসী। পোর্সিলিনের হালকা আকাশি জমির উপর সাদা দিয়ে জ্যামিতিক কাটাকুটি। গতকাল ঝাউতলার নার্সারি থেকে এই ফুসিয়া রঙের ফুলে ভর্তি অদ্ভুত সুন্দর গাছটা কিনে এনেছে দীপ্ত। আর আজই অতসী মাটির টব শুদ্ধ গাছটাকে দ্বিগুণ সাইজের পোর্সিলিনের দামি টবটার ভিতর চালান করেছে। তারপর লং স্কার্টের সাথে হলটারনেক টপটা পরে মারকাটারি পোজে ফটো তুলেছে। উদ্দেশ্য ইনস্টা আর ফেসবুকে আগুন লাগানো। মুনির ছেলেটা দারুণ ছবি তোলে। গতবার টাউন হলের রবীন্দ্র নজরুল জয়ন্তীতে অতসীর রবীন্দ্র নৃত্যের সোলো পারফরমেন্স ছিল, ওখানেই ছবি তুলছিল মুনির। ছেলেটার নানান কায়দায় ছবি তোলা দেখে অতসী যেচে আলাপ করেছিল। তারপর যা হয়, সেই ঠাকুমার কথা মতো তেলা পোকা যেভাবে কাঁচ পোকা ধরে। ফেসবুকে স্ট্যাটাস আপডেট করতে না করতেই লাইক কমেন্টের ঝড় বয়ে যাবে ভেবেছিল অতসী। অথচ ছবি দেওয়ার পর ঠিক 52 সেকেন্ড কেটে গেছে, না কোনো লাইক, না কোনো কমেন্ট। ভীষণ অস্থির লাগছে অতসীর। বুকের ভিতর ঢেকির পার পড়ছে যেন। গরম হলকা উঠছে নাক মুখ দিয়ে। কেউ দেখছে না, কেউ না। দুধ সাদা টপটার নেকলাইনটা যাতে বিভাজিকার মাঝামাঝি এসে ঠেকে, সেজন্য কতবার পোজ চেঞ্জ করে বসেছে অতসী, আর কেউ দেখলই না। ইজ ইট পসিবল? ইউনিভার্সিটির সেই ভীষণ আকর্ষণীয় মেয়েটা এই 40-এই ফুরিয়ে যাবে? ওই চোখ, ওই ঠোঁট এত তাড়াতাড়ি বুড়োটে মেরে গেল নাকি? তাও কি সম্ভব? তাহলে মুনির, ও কী করে অমন বশ মানল? মাত্র তো মাস 10-এর আলাপ। এর মধ্যেই ছেলেটা যেন অতসীর পোষা ডালমেশিয়ান। খিলখিল করে হেসে ওঠে অতসী। দীপ্ত শুনলে কি ভাববে? কি আবার ভাববে? নিজের গ্ল্যামারাস বইয়ের জন্য গর্ববোধ করবে, ধন্য হবে, যাই 20 বছর ধরে করে আসছে। আরে
এই তো 10-10টা লাইক, 6খানা কমেন্ট। তাড়াতাড়ি ফ্ল্যাটের 4 কোণা ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় অতসী। মনে পড়ে যায় মাম্মামের ফেরার সময় হলো। স্কুল বাসের ড্রাইভার ছেলেটা দেখতে পেলেই হাঁ করে তাকিয়ে থাকে, খেয়াল করছে কদিন ধরে। মুনির একথা শুনে অবশ্য বলেছে, দেখো গে, এও তোমার এফবির ফলোয়ার্স হবে হয়তো। তাই কি? নিজের মনে আনন্দে ফুটতে থাকে অতসী। মাম্মামের এবার 10th হবে। মার মেয়ের এখন ড্রেস কোড মোটামুটি এক হয়ে গেছে। অতসী পাল্লা দিয়ে মেয়ের সাথে সাজগোজ করে। দুজনের এক ড্রেসে সেলফি আপলোড, এক্সট্রা মাইলেজ দিয়েছি ইনস্টায়। আর লোকে কমেন্টও করে কিছু। সত্যি এই ইনস্টার এফবি না থাকলে কি যে হতো। তিশি যে হারে খেলাচ্ছে তাতে মামের দিকে কনসেন্ট্রেট করাই ভালো। বেনিয়ানের মোড় ঘুরে রাধেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি নিতে নিতে ভাবছিল মুনির, কম পেয়ে তো নাড়াচাড়া করলো না এই কবছরে। তবু তিশি যে কি পরিমাণ টানে বলে বোঝাতে পারবে না মুনির। প্রথম যেদিন তিশির ডাকে ওর ফ্ল্যাটে গিয়েছিল, বেশ অকওয়ার্ডই ফিল হচ্ছিল। বিবাহিতা, তার উপর আবার ডবল বয়স। মুনির দেখেছে এসব কেসে বরেরা খুব কাঠি করে। তিশির বর ভদ্রলোক কেমনভাবে নেবে ভেবে অস্থির লাগছিল। তারপর তো দেখতে দেখতে বছর কানেক হতে চলল। এখন তো তিশির ফ্যামিলি মেম্বারই ভাবে নিজেকে মুনির। তবে মার মেয়ের মধ্যে কাকে যে বাঁচবে সেটা নিয়ে আজকাল খুব ভাবনা হয়। মাম যেভাবে আঁকড়ে ধরে নানান পোজে ছবি তোলায়, গালে আলতো করে ঠোঁট ঠেকায়, মুনি নিজেকে সামলাতে পারে না। সেদিন তো ইচ্ছে করেই বাহুমূলের ঠিক পাশে হাত ছোঁয়াতে কেমন যেন শিউরে উঠেছিল। মুনির এখনও মুহূর্তটা নেড়েচেড়ে দেখে, বুঝতে চেষ্টা করে ঠিক ঠিক আগুন লেগেছে নাকি নিজেকেই পুড়ে মরতে হবে। অতসী ভেবে দেখেছে এসব কবিতা ফবিতা লোকে মোটে পড়ে না। এফবি ইনস্টাতে লোকে আসে স্টোরি খুঁজতে। যার কন্টেন্ট যত ইউনিক তত ভিউয়ার বাড়ে, আর ওটা বাড়লেই এত কম আয়াসে রোজগার অতসী 2-1 বছর আগে ভাবতেই পারতো না। আর আজকাল 9 করে 1020 টাকা তো মাস গেলে ক্রেডিট হচ্ছেই। কন্টেন্ট বানাবার জন্য অল্প বিস্তর মিথ্যে সকলেই বলে। ফুড ব্লগাররা যেমন পাতি রাস্তার দোকানের খাবারকেও এমন মাইলেজ দেয় যে লোকজনের লাইন পড়ে যায়। অতসীকেও ভিউয়ার্স বাড়াতে নিত্য নতুন কন্টেন্ট দিতেই হয়। কিছু ক্যাচি লাইন আর বডি হাগিং ড্রেস দিয়ে তো আর সবসময় লাইক পাওয়া যায় না। তাই নানান রকম স্টোরির কথা ভাবতে হয়। বেশ কিছুদিন যেমন মাকে নিয়ে সিরিজ বানালো। প্রথমে অবশ্য দাদার বাড়ি থেকে মাকে নিয়ে আসার জন্য প্রচুর কাঠখড় ফোরাতে হয়েছিল। মা তো আর নাতি আর ছেলেকে ছেড়ে কিছুতেই আসবে না, তখন কুটকাচালি ছাড়ার উপায় বাকি। বৌদি সারাদিন নিজের জব নিয়ে ব্যস্ত, তোমাকে সময় মত দিচ্ছে না একেবারে। ছেলেটাকে তোমার ঘাড়ে ফেলে রেখে আয় আর খরচা বাঁচাচ্ছে। থেকে শুরু করে আজ শুধু উচ্ছে সেদ্ধ আর বাটা মাছ এই দিয়ে ভাত খেলে। দাদা এ মাসে এখনও ডাক্তার দেখায়নি। এই গরমে নিজেদের ঘরে তো এসি লাগিয়েছে, তোমার ঘরে একটা লাগাতে পারে না। এমন নির্বিষ কথার চাষে অবশেষে কাজ হলো। মা রাগ করে এখানে চলে আসতেই ফলাও করে স্টোরি আপলোড শুরু করলো অতসী। ছেলে আর মেয়ের তুলনা করে পরপর এপিসোডে মাকে ভালো রাখার বিজ্ঞাপন দিতেই ঝকঝকে কাঁসার থালার পাশে নিরামিষ তরকারির ফটো সেশন, মায়ের বিষণ্ণ মুখের ক্লোজ আপ, বৃষ্টির দিনে জানলার পাশে বই হাতে মা, আর দূরে অবিরাম বয়ে চলা বৃষ্টির জল। রীতিমতো ভিডিওর সাথে এডিট করে ভাষ্যপাঠ করলো অতসী। ছেলের অত্যাচারে এক কাপড়ে বেরিয়ে আসা মায়ের দুখরা, আহা, জমে ক্ষীর হলো এপিসোডটা। 1 মাসের মধ্যে রোজগার একেবারে ডবল হয়ে গেল। বেশ চলছিল। মাস 2 পরেই মা কি করে যেন সবটা জেনে ফেললো। এরকম ভালোবাসার অত্যাচারেই তিতি বিরক্ত হয়ে ছেলের কাছে বাটানগর ফিরে গেল। ঘটনাটা ঘটেছিল জন্মদিন পালন নিয়ে। চিরকাল নির্বিবাদী মানুষটা হঠাৎ এক সকালে নিজের অলিক জন্মদিনের আয়োজন দেখে চমকে উঠেছিলেন। মুনির আর অতসী তখন কেক শপ থেকে এত বড় একটা কেক নিয়ে ঢুকছে। এসব কি শুরু করলি অতসী? এই ভরা ভাদ্রে আমার জন্মদিন? পাগল হলি নাকি?
মা বলতো আমি জন্মেছি মাঘে, তাও ঠিকঠাক তারিখ বলতে পারিনি কখনো। ছাড়ো তো, তোমার মাঘ ফাল্গুন সেলিব্রেট করছি, করতে দাও। না, একদম না, এমন মিথ্যে মিথ্যে ছবি আর আমি মোটেই তুলবো না। তোর জয় দিদি বলছিল তুই তোর দাদার নামে কী সব উল্টোপাল্টা বলে টোলে লোককে জানাচ্ছিস, এসব নিয়ে আত্মীয় স্বজন হাসাহাসি করছে। তোমার বড় বোনের মেয়ে ওই জয়ী চিরকাল বজ্জাত, ঠিক তোমার কান ভাঙিয়েছে। দাঁড়াও, ফোন করে এমন ঝাড়বো না। মায়ের জন্মদিন নিয়ে যে সেনসেশন তৈরি করবে ভেবেছিল অতসী, শেষ পর্যন্ত সেটা আর হলো না। কেক কাটা থেকে নাতনির হাতে পায়েস খাওয়া সবই কেমন একটা জবু থবু হয়ে থাকলো মা। বেশ কিছুদিন নেগেটিভ কমেন্ট পেল অতসী, ঝপ করে রিচ নেমে গেল। এত কন্টেন্ট ক্রিয়েটার আজকাল যে কোনো আইডিয়াই আর নিজের থাকে না, ঠিক এক টপিকে অন্যে ভাগ বসায়। অতসীকে তাই নতুন কিছু ভাবতে হচ্ছে, সামথিং নিউ অ্যান্ড হ্যাপেনিং। এর মধ্যেই মুনির একটা দারুণ আইডিয়া দিল। ছেলেটার আচার আচরণ আজকাল বড্ড সন্দেহজনক ঠেকলেও উপায় নেই। টের পায় অতসী মেয়ের দিকে বেশি একটু ঝুঁকছে ছেলেটা, কিন্তু উপায় তো নেই। একজন প্রফেশনাল ফটোগ্রাফার হায়ার করার জন্য অনেক টাকার দরকার। একটা স্টোরি ক্রিয়েট করতে এডিটিং ফেডিটিং নিয়ে বেশ ভালোই টাকা হাঁকায় এরা। সেখানে মুনির একটু ছলা কলায় যদি কাজ দেয়, দিক না। মাম্মামের আজ বকুলতলায় পার্থজিৎ বাবুর কাছে পড়া আছে, ফিরতে রোজই প্রায় 10টা সাড়ে 10টা বেজে দেয়। দীপ্ত অত রাতে মেয়েকে একা ছাড়তে চায় না বলে নিজেই আনতে যায়। অতসী আজ দীপ্তকে বারণ করেছে আসতে। একটু অবাক হলেও শেষ পর্যন্ত কথা বাড়ায়নি লোকটা। মুনিরকে অবশ্য বলাই আছে মেয়েকে নিয়ে ফেরার পথে একটা দারুণ ইন্টারেস্টিং স্টোরি করবে ওরা। গত 2 মাসে হু হু করে সাবস্ক্রাইবার কমেছে। বিষয়টা মেনে নেওয়া অতসীর পক্ষে বেশ চাপের। এখন ভরসা শুধু মুনির। ও যখন সাথে আছে তখন নিশ্চয়ই একটা কিছু হবে। এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে অতসীর মতো মানুষদের ভিউয়ার্সকে চমকে না দিয়ে উপায় নেই। মুশকিল হচ্ছে মাম্মাম ব্যাপারটা জানে না, মানে ইচ্ছে করে অতসী ওকে জানায়নি। দীপ্ত জানলেই বা কেমনভাবে নেবে কে জানে। অবশ্য বাপ মেয়ের দুজনেরই অতসীর কথার অবাধ্য হয় না, এই যা বাঁচোয়া। পার্থজিৎ বাবুর ফ্ল্যাটের পাশ দিয়ে যে সরু গলিটা গিয়েছে তারই মুখে ঝাঁকড়া নিম গাছটার তলায় অতসী দাঁড়িয়ে আছে। মেয়ে বেরোলেই এই গলিপথ ধরবে ওরা। মিনিট 2 হাঁটলেই পুরনো কবরস্থানটা পড়বে। জায়গাটা দিনের বেলাতেই নিঝুম থাকে, রাতে তো কথাই নেই। ঠিক ওই বাঁকেই কবরস্থানের দেওয়াল ঘেঁষে মুনির বাইক নিয়ে পজিশন নিয়েছে। ওরা ওই জায়গাটা পেরোলেই অ্যাকশন শুরু হবে। অতসীকে অল্প একটু নার্ভাস ফিল করছে, হবেও বা। স্টোরিটা যতক্ষণ না ঠিকঠাক উতরোচ্ছে ভয় তো একটা থাকেই। আর তাতেই ওই যে মাম্মাম বেরিয়েছে। অতসী হাতছানি দিয়ে ডাকতেই দ্রুত গতিতে রাস্তা পেরিয়ে মেয়ে কাছে এসে দাঁড়ায়। তুমি এলে? বাপি অফিস থেকে ফেরেনি এখনো? বাপি ফিরেছে রে, তবে হালকা মাথা টিপটিপ করছে বলে আমি আসতে দিলাম না। চল আমরা হাঁটা লাগাই, চলো। কিন্তু এদিকে কোথায় যাচ্ছ তুমি? এ রাস্তাটা ভালো নয়, বাপি বলেছে। চুপ কর তো, তোর বাপির যত ভুলভাল কথা। দ্রুত পায়ে হাঁটতে থাকে অতসী। হঠাৎই মুনির যে ওভাবে ঝাঁপিয়ে পড়বে মাম্মামের ওপর অতসী তার স্বপ্নেও ভাবেনি। কিন্তু এ কি, মুনির মাম্মামকে ওভাবে জড়িয়ে ধরেছে কেন? ওর বলিষ্ঠ হাত দুটো পিষে ফেলছে মেয়েটাকে। মোবাইলের ক্যামেরায় রেকর্ডিং অপশন অন করতে ভুলে গেছে অতসী। চিৎকার করে তেড়ে গেছে মুনিরের দিকে। কি করছিস কি তুই? ছাড় মেয়েটাকে। শয়তানটা জোর করে চুমু খেতে চাইছে মাম্মামকে। মেয়েটা প্রাণপণে ট্রেলে ছড়িয়ে দিচ্ছে মুনিরকে। এ কি দেখছো অতসী? একটা নিছক স্টোরি বানাবে বলেছিল ছেলেটা, নিছক একটা স্টোরি। রাতে পড়ে ফেরার সময় একা মেয়ে দেখলে পশুরা কেমন করে ঝাঁপায় সেটাই ছিল মুখ্য আকর্ষণ। কিন্তু সবটাই তো ছিল নিছক মজা, জাস্ট ফান। আর এখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে অতসী। কি করবে এখন? নিরুপায় হয়ে বোধহয় হাতে ধরা লেডিস ব্যাগটা বাগিয়ে এক ঘা বসিয়ে দিল মুনিরের মাথা লক্ষ্য করে। মাম্মামকে ছেড়ে দিয়ে অতসীকে চেপে ধরে মুনির। এবার হিস হিস করে বলে ওঠে, স্টোরি বানাবি না স্টোরি? বুকের ভাঁজ দেখিয়ে আলতো ছুঁয়ে আগুন জ্বালাবি কুত্তি?
আয়, তোদের দুটোর আগুন আজ এক লপ্তে নিমিয়ে দেব। মুনিরের ধাক্কায় কখন যেন মাটিতে পড়ে যায় অতসী। মোবাইলটা ছিটকে পড়েছে ঘাসের উপর। অমানসিক শক্তিতে মুনির টপটা ছিঁড়ে ফেলতে চাইছে। ভীষণ ব্যথায় কোকিয়ে উঠেছে অতসী। সর্বশক্তি দিয়ে ঠেলে ফেলে দিতে চেষ্টা করছে ছেলেটাকে, কিন্তু কিছুতেই পেরে উঠছে না। এ কি, মুনিরের দেহটা এলিয়ে পড়েছে। চমকে ওঠে অতসী। মাম্মাম! মেয়েটা রাস্তার ধার থেকে একটা আদলা ইট কুড়িয়ে সজোরে মেরেছে মুনিরের মাথায়, আর তাতেই এলিয়ে পড়েছে শয়তানটা। ডুকরে কেঁদে ওঠে অতসী। মার মেয়ে সে রাতে কী করে যে বাড়ি ফিরেছিল ঠিক মনে নেই অতসীর। 11:15 বেজে গেছে দেখে দীপ্তই বোধহয় খুঁজতে বেরিয়েছিল ওদের। তারপর পথেই দেখা পেয়েছিল, নাকি নিজেরাই ওরা ঠিকঠাক ফিরতে পেরেছিল, কিছুই যেন মনে নেই আর অতসীর। ব্যালকনির গায়ে এখন শেষ বিকেলের ম্লান আলো। দীপ্ত 2 কাপ চা রেখেছে সামনের টেবিলে। মাত্র গতকালই বাইপাসের ধারের নামকরা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে অতসী। বাঁ পাটা বিচ্ছিরিভাবে ভেঙেছে। মাথার চোটও কম গভীর নয়। দীপ্ত এই কদিন সবসময় পাশে পাশে থেকেছে। মার দাদাও খবর পেয়েই চলে এসেছিল। মাম্মামকে মাই তো আগলে রেখেছে কটা দিন। মেয়েটার উপর দিয়েও তো কম ঝড় যায়নি। থানা পুলিশ থেকে উৎসাহী লোকের চোখা প্রশ্ন সব সামলেছে মেয়ে আর তার বাবা। মেয়ের মুখেই অতসী শুনেছে মুনির ধরা পড়েছে, কাস্টাডিতে আছে আপাতত। খুব শীঘ্রই কেস উঠবে কোর্টে। অতসীকেও হাজিরা দিতে হবে। অনেক অপ্রিয় সত্য তুলে আনবে বিপক্ষের উকিল। কাটাছেঁড়া করবে অতসীকে নিয়ে, মাম্মামও বাদ যাবে না। আচ্ছা, এসব নিয়ে যদি অন্য কোনো ব্লগার রগে ব্লগ বানায়, ট্যাগলাইন করে সস্তা জনপ্রিয়তার লোভে মেয়েকে বিপদের মুখে ঠেলে দিল মা, হঠাৎই মাথায় তীব্র এক পদাহ টের পায় অতসী। সারা শরীরটা মুহূর্তের মধ্যে ঝনঝন করে ওঠে। কখন যেন চরাচরের সবটুকু আলো গিলে খেয়ে ঝুপ করে সন্ধে নেমে এসেছে। অতসীর কেমন ভয় ভয় করে। মনে হয় হাতখানেক দূরের ঝুপ্পুস বটগাছটায় কে যেন 2 পা ঝুলিয়ে বসে আছে। পায়ের চওড়া পাতায় ছুচালো নাক, নখ গোছা গোছা লোমে ঢাকা সর্বাঙ্গ। অতসী ভালো করে দেখবে বলে চশমা খুঁজতে হাত বাড়ায়। হঠাৎ মনে পড়ে চশমা তো তার কোনো কালেই ছিল না। তবে এমন ঝাপসা থাকে কেন চারপাশ? ধোয়া ধোয়া অবয়ব ক্রমশ মিলিয়ে যেতে থাকে। নমস্কার। ধন্যবাদ সোমাকে, আমরা ধন্যবাদ জানাই এত সুন্দর একটা গল্প পড়ার জন্য। এবার আমরা ডেকে নেব পরবর্তী গল্পকার সৌমি। সৌমিকে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। সৌমি আচার্য, আমরা সবাই জানি ওর পরিচয়, তবু একটুখানি বলি। প্রথা আছে যেহেতু গল্পকারের পরিচয় দেওয়ার, সেই জন্য। সৌমি শৈশব কেটেছে কৃষ্ণনগরে, কৈশোর কল্যাণীতে। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর, পেশায় শিক্ষিকা, নেশা, অভিনয়, লেখালেখি, ভ্রমণ, শ্রুতি নাটকের বই, কবিতার বই, গল্প গ্রন্থ সবই ঝুলিতে তার আছে। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে সাসপেন্স, নানা রঙের গল্প, সাপলুডু। কিশোর সাহিত্যে তার প্রকাশিত গ্রন্থ অচেনা অসুখ। এবার সৌমির গল্প পাঠ আমরা শুনে নেব। ধন্যবাদ সকলকে। কুয়াশা মাখা সকালের শুভেচ্ছা। আমার গল্পের নাম খেসারত। তারকের মুখের দিকে শিবানী চেয়ে রইল অনেকক্ষণ। হাড়গিলে চেহারায় জেগে আছে কেবল 2টি চোখ, মাথা জুড়ে বিশ্রী ঘা। এলোমেলো চুল কেটে চেহারাটা আরও ভয়ঙ্কর হয়ে ফুটেছে। ভেতরে ভেতরে গুমড়ে চলেছে। এত রেগে আছিস কেন? কি হলো? মহাজন তোর লগে ফষ্টিলষ্টি করে? তোর গায়ে হাত দেয়? কে কলো? সব্বাই সব্বাই। আর না খেয়ে থাকলে এই সব্বাই খেতে দিতে আসে? বড় মরদ দিয়েছেন। যাদের পেটে খিদের জ্বালা তাদের অত শরীরের কথা ভাবলে চলে না। নে গেল। ঝিরিঝিরি চাঁদ আলো পাতা ছাওয়া মাটি ঘরের দাওয়ায় খেলা করে। পাশ ফিরে শোয়ে শিবানী। তারক বিনাতে থাকে। আমি বনে যাই
আর তুই ওই শয়তানের ঘরে কে মেয়েটারে একা রেখে যাস? কিরে উত্তর দিস না কে? গায়ের ওপর হাত পড়তেই ছিটকে যায় জ্যোৎস্নার আলো। বনের ভেতর থেকে আউ আউ শব্দ ভেসে আসে। নিজের বদনটা ওই ভাঙা আয়নায় দেখ, তারপর আসিস। শালার সাম গাদর, গোলাপের মধু চাও, ভাগ। তোষকের অর্ধেক জুড়ে শুয়ে থাকা বউটাকে বাঘিনী বলেই মনে হয় তারকের। নিজের মাথার ঘায়ে খানিক হাত বুলায়। মেয়েটাকে বুকের ভেতর জাপটে নিয়ে শুয়েছে বউ। বাড়ির পাশ দিয়ে খসখস খসখস কিসের যেন আওয়াজ। ঘাড়ের খুব কাছে নিঃশ্বাস পড়ে, শক্ত হয়ে ওঠে চোয়াল। মাথার নিচে ড্যাগারটা মুঠো করে ধরে, অনেকক্ষণ নিঃশ্বাস চেপে ধরে। পায়েসের গন্ধে ভরে ওঠে ঘরের ভেতরটা। গর্ত খুঁড়ে ভেতরে ঢুকলো নাকি? ধীরে ধীরে গন্ধটা মিলিয়ে যায়। বনের ভেতর আজকে জানে কার জীবন শেষ। ভোরের আলো ফুটে ওঠে অভ্যাসের গড়িমসি নিয়ে। নিজের ভেতর হাত বুলিয়ে নেয় আজান শেখ। তার বছর 28-এর একঘেয়ে বাউলি জীবনে কোনো টান নেই, সবটাই শূন্য। ওর বাবা নৈয়ম শেখ বছর 5 ধরে ওকে নিয়ে যায় সঙ্গে করে কলকাতা। মধু বিক্রির ফন্দি ফিকির শেখায়, সবটাই মাথার ওপর দিয়ে যায়, ধরতে পারে না আজান। আমলামেথি গ্রামে ওদের বাড়ির অবস্থা সবচেয়ে ভালো। নৈয়ম এ তল্লাটের মহাজন কেবল নয়, বেশিরভাগ জমির মালিকও। গত 10 বছর ধরে পঞ্চায়েতের সদস্য। আজান ওর বাবাকে কোনোদিন বুঝে উঠতে পারে না। বহুবার পঞ্চায়েত প্রধান হবার জন্য প্রস্তাব এলেও সযত্নে এড়িয়ে গিয়েছে নৈয়ম। আরে না না, প্রধান হইলেই ঝামেলা বাড়বো, মানুষের কামের জন্য একটু ঝাড়া হাতপা থাকান লাগে। তাছাড়া আমরা তো বাউলি, বন সাইরা বনবিবি সাইরা থাকতে পারুম না। আজানের মনে হয় এ সব সত্যি নয়। বাবা আসলে আড়ালে থেকে সব মুঠোয় পুড়তে চায়। এত টাকা, তবু আজানকে বাউলি হতে হয়। পঞ্চায়েত প্রধান রবিমালও ওর বাবার কথায় হাগে মতে। আব্বা আমি বনে যাব কেন? একটা মুদি দোকান কইরা দেন, গেরামে তো মাত্র একটা। মেহেন্দি করা দাড়িতে পান ভেজা ঠোঁট অল্প আলগা হয়। কেন বনে জাতি তুমি ডরাও? ওরে মরদের বাইসা, নদীর পারে রহমতের মাইয়ারে ধামসাইতে তোমার ডর লাগে নাই? ভয় কেবল মনে? আজানের রক্ত ফুটে ওঠে। বছর 3 আগের এক ঘটনা পেঁচাতে পেঁচাতে ওর সব তেল বের করেও লোকটার শান্তি হয়নি। আর রহমতের মেয়েটা যে পটাং করে মরে যাবে এই বাকে জানতো। কাদা থেকে দাঁড় করিয়ে বলেছিল সুজা বাড়ি যা, কাউরে কিছু কওনের দরকার নাই। মেয়েটা ল্যাসরাতে ল্যাসরাতে খানিকটা এগিয়ে গিয়ে উল্টে পড়ল কাটা কলা গাছের মতো। সন্ধ্যার নিভে যাওয়া আলোয় আজান দেখল বনবিবি স্বয়ং এসে দাঁড়িয়েছে। তার চোখ জ্বলছে। বউটা অনেকটা তারকের বউ, মুখটা অনেকটা তারকের বউ শিবানীর মতো। রহমতের মেয়েকে কখন বাঘে নিল কেউ টের পেল না। ওর মধু চাওয়া চোখ দুটো রাতের অন্ধকারে আজানের বুকের ওপর বসে থাকে। তার ছিন্ন ভিন্ন শরীর দেখতে সারা গ্রাম ভেঙে পড়েছিল। নৈয়ম আজানের ডান কান মোচড় দিয়ে বলেছিল, যাও, তোমার যাওয়া লাগবেই, নইলে সবার চোখে বিঁধবো, চলো। সেরাখোরা শরীর এক জায়গায় জড়ো করতে করতে আসমার মা পাগলের মতো কাঁদছে, বাবাটাও হেলহেল করে কাঁদছে। নৈয়ম এগিয়ে যায়, আরে মিয়া পাগলের লাহান করো কে, সব কি আর আমাগো হাতে আসে? তবে মাইয়াটা মধুলোভী হয়েছিল। পীরখালির জঙ্গল মধুতে মোড়া, তয় বাঘেও। আমার বাড়িত কতদিন গেছে মধু সাথী দিছি, এই তো আজানেও দিছে। তারপরেও হ্যার হাউস, কাইন্দো না কাইন্দো না, কি করবা কাইন্দা। এই বলে আজানের খালাতো ভাই শামসের আর তার সাঙ্গপাঙ্গদের দিয়ে মরার টুকরো কুড়িয়ে পুলিশ দারোগা সামলে গোড় দিয়ে দিল নির্ঝঞ্ঝাটভাবে। আজানের গা গুলিয়ে আসে এসব ভাবলে। সেদিন চলে আসার আগে দেখেছিল শিবানী আর ওর বাবার চোখে চোখে কত কথা। জঙ্গলের থেকে একসাথে অনেক দিন, জঙ্গলের দিক থেকে অনেকগুলো বক একসাথে ডানা মেলে দেয়। সেদিন থেকে আজান কেবল ভয় পায়। মন্ত্র দিয়ে বন বাঁধা তাকে শিখিয়েছিল ঠাকুরদা বিলাল শেখ। সেই কোন কালে মাছ ধরতে এসে ঝড়ের মুখে পড়েছিল আর বাংলাদেশ ফেরেনি। সেও সুন্দরবন, তবে দেশটা আলাদা। এই আমলামেথিতেই নতুন বিয়ে করে সংসারী হয়েছে, বুদ্ধি করে রেশন কার্ড করেছে, আর এখন তো ওদের ভোটার কার্ডও আছে। মুসলমান এই গায়ে আছে কয়েকটা, তবে বাউলি হয়ে মোয়ালদের সাথে বনে যেতেই বিলাল শেখের সম্পত্তি।
সবাই বলে এই সময় এই অঞ্চলে বিরিঞ্চিবাড়ি নফরগঞ্জ এলাকায় ডাকাতি বেড়েছিল। তারপরেই বিড়ালের ফুলে ফেপে ওঠা। আজান বোঝে ওর রক্তে বিষ আছে, তাই গ্রামে সবাই সব বুঝলেও চুপ করে থাকে, কেউ কাছে ঘেঁষে না। বেশ কদিন ধরেই ঘুষঘুষে জ্বরটা শ্রীনাথের পেছন ছাড়ছে না। জ্বরের ঘোরে কেবলই দেখতে পাচ্ছে 1 মাস আগের ঘটনাটা। বাঘটা বুকের ওপর থাবা মারতেই মালতী লাফিয়ে বাঘটার ঘাড়ে চড়ে বসবে এসে ভাবতেও পারে না। মা মা বলে হুঙ্কার ছাড়তে ছাড়তে বাঘটার কানের ভিতর কাঠি দিয়ে খোঁচাতে শুরু করেছিল। বাঘ চিৎকার করে থাবা সরাতেই মালতী কি করে টেনে হেঁচড়ে নৌকায় তুলেছিল তার আর মনে পড়ে না। শুধু মনে পড়েছিল বনবিবি বোধহয় আসলে মালতী। খুট করে শব্দ হতেই চোখ মেলল একটা টিমটিমে আলো, নাক টানার আওয়াজ। মহাজন লোক পাঠিয়েছে, বলেছে রিপোর্টার অনেক টাকা দিয়েছে, তাই কিছুটা গ্রামের উন্নতিতে দিতে হবে। শালা হারামখোর, ওর মুখে মুতি। এতগুলো টাকা বেরিয়ে গেল হাসপাতালে, তখন কোন সুমন্দির পো এসেছিল দেখতে? হ্যাঁ রে, হারামিটা মধুর গন্ধ পায়, তাই না? দিবি না মালতী একটা টাকাও? তুমি তো বলেই খালাস। কাল পঞ্চায়েতে গিয়েছিলাম 100 দিনের কাজে তোমার নাম ঢোকাতে। আমাকে দেখে লুঙ্গির খুঁট হাতে পেঁচিয়ে এগিয়ে এসে বলল, বাঘের ঘাড়ি চেপি বসেছে মায়া সাওয়াল, তারে কি এসব শাড়ি ব্লাউজে মানায়? লাল ব্লাউজ আর নীল শাড়ি লাগবো। ঠিক আছে, আমি তোরে দেবো, আমার বাড়ি আসিস। কি এমন কথা বলল? তুই কিছু বললি না? সব কথার উত্তর দেওয়া যায় না, যাক টাকা পাঠাতেই হবে, অন্তত মানটা তো বাঁচবে। সারা গ্রাম হাতের মুঠোয় পুরে বহাল তবিয়েতে থাকে নৈয়াম। শ্রীনাথ কাঁকড়া ধরে বেড়ায়, খাড়ির ভিতর অবধি যায় না, পারেই। খাড়ির ভিতরে মালতীটাকে নিয়ে সেদিন গিয়েই এত বড় বিপত্তি। ছোট্ট ছেলেটা পড়াশোনায় ভালো, গান শেখায়, আঁকা শেখায়। সেখানেই নিয়ে গিয়েছে ক্যানিংয়ের বাবা সাহেব। যিশুর ছবিটা দেখলেই বড় মায়া হয়। আহা গো, অমন কষ্ট দিয়ে কেউ কাউকে মারে? তাই নিয়েও এই নৈয়ম কম জল ঘোলা করেনি, বলেছিল ছেলেটাকে বেচে দিয়েছে। এমন সময় বাইরে খসখস আওয়াজ। মালতী কুপি নিয়ে দেখে তারক, সজল, রবিউল এসেছে। অনেকক্ষণ গল্পগুজব করলো ওরা। তারও কুসখুস করে। ওর বাড়িটা গ্রামের একেবারে শেষে, জঙ্গলের কাছে। ওর বউটা ভরন্ত যৌবনের সুন্দরী। তার উপায় কি যে তাকে রাখে? কিরে, এমন চুপ করে আছিস? চেহারার এই হ্যাল করছিস কে? বউটা আর থাকবো না কেন? নৈয়মের চোখ পড়ছে নাকি? তারক কথা বলে না, চুপ করে থাকে। বিড়ি টানতে থাকে, গন্ধটা শ্রীনাথ ঢেলে ঢেলে নেয়। মালতী দেখলেই খেঁচাবে, তাই আর মুখে তোলে না। তুই আজ 1 মাস ঘরে শুয়ে তোর বউ মিন ধরে লোকের কাছে ধার চায় কে? মহাজনের সামনে কাপড় তুললেই পারে। শ্রীনাথ রাগ করে। রবিউল ধমকে ওঠে, আটকায় তাকে। এত বড় সাহস, এত বড় কথা কস? তুই বুঝিস না? মালতীর পোড়া আমের মতো খসটে পড়া চেহারা। মহাজন হাগার দিকে তাকালেও ওকে দেখবো না। তুই কি ভেবেছিস মালতী চেষ্টা করেনি? মহাজন উল্টে টিভি রিপোর্টারের দেওয়া টাকার ভাগ চেয়েছে। ওরা চলে যেতেই মালতী ঝাঁপায়। কি কি বললে তুমি? দক্ষিণ রায়ের হাত থেকে বাঁচিয়ে এনে এই আমি পেলাম? শ্রীনাথ শান্ত। দুঃখীর মা আমারে সুর টেনে টেনে বলে গেছে, মালতী তোর বউ জানে বাঘে খুবলামো সোয়ামীর আর জোর থাকবো না, তাই নৈয়মের পুরুষটু দাবনার পেছনে শোক করে। যদিও পাত্তা পাইব না। শিবানীরে দেখতে নায়িকার মতো, তাকে সাইরা তেঁতুলোর খোলায় হাত বাড়ায় ক্যাডা। শ্রীনাথের খুব ঘুম পায়, খুব ঘুম। আজান বুঝতে পারে চারিদিকে কিছু একটা ঘনিয়ে আসছে। জুম্মাবারে সে শুধু চক্কর দিতে থাকে গ্রামে। শনিবার ঘুমায়, তারও খুব ঘুম পায়। সুন্দরবনের খাঁটি মধু বিক্রির হিড়িক বেড়েছে বড্ড। কিন্তু আজানের সন্দেহটা অবশ্য ক্রমশ দানা পেকে ওঠে। মৃদু হাসে শামসের। আজকে শামসের তাদের বাড়িতে। মুরগি চিবোতে চিবোতে আজানকে বলে, বুঝলে তোমার আম্মির বয়স হয়েছে, বাড়িতে একটা মাইয়া সাওয়াল লাগে, খুবই প্রয়োজন। আজান উদাস হয়ে বলে, কিন্তু ভাই আমার নিকাকরণের ইচ্ছা নাই। শামসের আবারও হাসে। দেখো আজান, তোমার জাগে না, কিন্তু তোমার আব্বার বয়স অহনো আছে। প্রস্তুত হও, নতুন নিকাকরণের জন্য তোমার বাবা প্রস্তুত। আজান কিছু বোঝার আগেই বলে ওঠে, এবার জুম্মাবারে তোমারে বুনে পাঠাইতে হব। তুমি যাবা, আমিও যাব, আমার লগে বন্দুক থাকবো। বন্দুক? বাবাই কি তবে কোনো নিয়মই মানব না? বনে তো বন্দুক নিয়ে ঢোকবার নিয়ম নাই।
চুপচাপ সরে যায় আজান। টান টান হয় শামসের, শুনতে পায় ঘরের পেছনে কারোর গলা। আপনাকে বলিনি আমি বেবুসে না? বিয়ে করবেন তো করুন, ওই সামগাদরটাকে সেরে আসতে আমার কোনো মায়া নাই। শুধু আমার মেয়ে আসে আমার কাছে থাকবো, রাজে থাকেন তো গায়ে হাত লাগান, নইলে নয়। এত তেজ কার? শিবানী। মাথা দেওয়ালে ঘেঁষে তাকিয়ে দেখে শামসের নৈয়ম ভিখারির মতো, ফিক ফিক হাসে। নৈয়ামকে কাছে ডেকে বলে, আপনার একটা কথা কই, হরিণের শিং, বাঘের ছাল আর পথের কাটা সবই যদি আমি সরিয়ে দিতে পারি, তাহলে আর নিকা করবেন না কথা দেন? মানে মানে এনে ঘরে আনলি পরে সব সরকার হব, তার ছায়া বিধবা কইরা দি। বিধবার পেটার জ্বালায় মা হতে সাধব না। নৈয়াম চলে যাওয়ার পথে শয়তানের ছায়া দেখে, সর্বনাশের মেঘ ঈশানে। বনের ভেতর যত যায় তত ভয় পায় আজান। 3 হাতের ভেতরেও কাউকে দেখা যায় না। 2টো নৌকায় এসেছে যে কজন, তার ভেতর বাউলি কেবল আজান। মোয়ালের দলের সঙ্গে মিশে চলেছে, তরিবত করে মন্ত্র পড়ে, আগু পিছু কাঠির আগা ছোঁয়ায়। তারকের মনে হয় ছেলেটা বাপের মতো শয়তান না, একটা মানুষ মানুষ ভাব আছে। শামসের, ধনা, পিন্টু এগুলো সব ময়ূলের শয়তান। বনবাঁধা শেষে মধুর কাজে লেগে যায় সবাই। তারক হঠাৎ দেখে বড্ড ছনমন করছে আজান, কাঁধে হাত দিতেই চমকে ওঠে। তারক বলে, কি হয়েছে তোর? তোর মন কোথায়? তারক, আজ অঘটন ঘটবো, সাবধান যা। এ আবার কি কথা? এই বন বান্ধা আসলে কি সত্যি? তুই কত, এই যে মনিরুল রে দক্ষিণ রায়ে নিল, আমি তো বন বাঁধছিলাম। আমার বাপ ঠাকুরদায় বন বাঁধছে যখন, তখন কি মানুষেরে নেয় নাই কেউ? গা শিউড়ে ওঠে তারকের। কি বলিস রে? আজান বনের দিকে দৃষ্টি রেখে বলে, আর যদি এই সব সত্যি হয়, তাহলে আব্বাই বন্দুক পাঠাইছে কে? ওই পিন্টু নৌকা থিকা নামতেই মুতলো কে? আমি রে রে করে উঠতেই দাঁত লেখালো। ভালো লাগতাছে না রে, কিছু ভালো লাগতাছে না। সবাই ফিস ফিস করে, এদিক ওদিক তাকায়। পায়ের নিচে যেন আঠা, যেন চতুর্দিক থেকে কারো দৃষ্টি। দেখতে দেখতে হাড় হিম করা দৃষ্টিটা ঝাঁপিয়ে পড়ে। ডোরা কাটা বন্দুক তোলার আগেই দুঃখিত, একটু যন্ত্রের যন্ত্রণা। বন্দুক তুলতেই ফুঁসে উঠল তারক, বন্দুক কেন চালাও, বন্দুক কেন চালাও। কুতকুতে গলা, পিন্টু নিষ্প্রাণ। পিন্টুকে থাবা মারতেই প্রাণ গেছে বাঘেরও। শামসের কুতকুতে চোখে বললে, আমারে রুকবো ক্যাডায়, বন্দুক আমি চালাবই। আজান, নৌকার ভিতরে যা, পিন্টুর শরীরটা রেখে আয়। ভাবতে লাগলো আজান, এ কি বনবিবির রোষ? আবার আবার বন্দুকের পরপর 3টে আওয়াজ। মোয়াল্লা ছটপট করে উঠল। আজান বনের দিকে ছুটে যেতে চাইলে বনমালী হাত চেপে বলল, যেও না বাপ, আজ মনে হয় মা রুষ্ট হয়েছেন। ছপ ছপ করে নৌকা চলতে লাগলো। যতদূর চোখ গেল আজান চিল্লাতে লাগলো, তারক, তারক রে। তারক যে বনে থেকে গেল। 2-3 বার আবার বন্দুকের গর্জন। লোক ভেঙে পড়েছে বিদ্যাধরীর তীরে। শামসের, তারক, ধনা, মইদুল কারো খবর নেই। নদীর পাড়ে উবুও হয়ে বসে মেয়েকে কোলে নিয়ে বিনিয়ে যাচ্ছে শিবানী। মালতী সেদিকে মুখ বেঁকিয়ে বলল, কত দুঃখ, মরার অপেক্ষায় দিন গুনছিল আর এখন নেওর করছে। নৈয়ম আজানের কাছে দাঁড়িয়ে বলে, তারককে শেষ কখন দেখছিলি? আজান ওর বাবার চোখে হিংস্র ভাব দেখে। কোনো কথা না বলে এগোতে গেলে ড্যানা চেপে ধরে। সবে যেই বলে যে তোর কিন্তু বেশি সাহস হয়েছে আজান, আজানও দাবড়িয়ে ওঠে। রহমতের মাইয়া রে, আমি মারি নাই আব্বা, ওর সঙ্গে আমার আশ নাই হয়েছিল। ওর লগে শরীর বাঁধছিলাম ওর ইচ্ছাতেই, কিন্তু শরীর আসতেই হ্যাঁ কইল বুকের মধ্যে ব্যথা করতাছে, মাথায় ব্যথা। আমি ওরে তখনই বাড়ি পাঠাই দিছিলাম। ওই আমার জন্য মরে নাই আব্বা। আপনি জানতেন না ওই ডাইনি? আপনি জানতেন না? ওই শিবানীও জানতো, ওই ডাইনি শিবানীও জানতো কেন হয় মরছে। ওরে বাঘে নিল কেমনে? বাঘে মানুষের শিরা অমন টুকরা টুকরা কেমনে করে করে বাপ? এসব আমি জানি আব্বা। আসমার মরণ রে সামনে রাইখা রহমতের জন্য আপনার খুব খুব দরদ, তাই না আব্বা? এমন সময় দেখা যায় নৌকা আসছে, হই হই শব্দে। শামসের হাউ হাউ করে ওঠে, খালু,
খালু আপনি ঠিকই বুঝদিলেন, কাল রাতে থেকে বন কাঁপতাছিল, কিন্তু এই তারও কারো কথা শুনলো না, কয় বন্দুক চালায়ও না, বন্দুক চালায়ও না। কিন্তু কত নিষেধ করলাম, বাঘ ওরে নিল। দেখেন লোভের পরিমাণ, বন্দুক দিয়েও বাঁচাতে পারলাম না। গেরামটা আবার জোর ধরেই গেল। আষাঢ়ি পিছারি কাঁদে শিবানী, বুক ফাটায় কাঁদতে থাকে। আসো গো, ফিরে আসো ও জিনুর বাবা। আজান আকাশের দিকে চোখ রাখে, ফিস ফিস করে বলে, এ গ্রামে জোরে মরে, কিন্তু তারক তোরে কি মরা কয় না মারা কয় রে। শামসের নৌকা থেকে ভাড়া ভাড়া মধুর পাত্র নামায়, চোখ টিপে নইয়ামকে বলে, নৌকার খোলের মধ্যে বাঘ, 2টা হরিণ আছে, রাইতে নিলেই হবে। ফিস ফিস করে নইয়াম বলে, আজান কই? নদীর পারে আবার হই হই রব, চিৎকার চেঁচামেচি, বাঁশ ইট সব কিছু ছুঁড়েও গ্রামের জোর ধরে মরার রেওয়াজ ব্যর্থ হয় না, বাঘে জোরেই নেয়। আজানের ল্যাথপ্যাতে শরীরটা নদীর কাদায় ফেলে নদী সাঁতরে বনে যায় হলুদ কালো। তাড়াহুড়োতে সব মধু উল্টে পড়ে গড়াতে থাকে বিদ্যাধরীর জলে। আজানের চোখের ওপর ভাসতে থাকে মধুলোপী আব্বা নইয়মের 2 চোখ। ধন্যবাদ। একটা অদ্ভুত পরিবেশ তৈরি হলো। দু ধরনের গল্প শুনলাম। সোমা সৌমি প্রায় দুজনের নাম আমরা একসাথেই বলি। এত সুন্দর গল্প শোনালো, এর পরে আর কিছু নয়, শুধুই উপহার। সোমার হাতে রবি বৈঠকের পক্ষ থেকে উপহার তুলে দিচ্ছে পায়েল। এবার সৌমি আচার্যর পালা, ওর হাতে রবি বৈঠকের পক্ষ থেকে উপহার তুলে দিচ্ছে স্নিগ্ধা স্নিগ্ধা কুণ্ডু।